India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that. নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। জয়শঙ্করকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা কূটনীতিবিদ কেন বলে জানেন? কারণ জয়শঙ্কর অনেক আগে যেটা ভাবেন গোটা বিশ্ব হয়তো তারপরে সেই ভাবনাটা শুরু করেন। শেষ 10 বছরের মার্কশিট যদি দেখেন তাহলে দেখবেন জয়শঙ্করের ভাবনা বিশ্বের একাধিক ডিপ্লোম্যাটের থেকে অনেক গুণ এগিয়ে থাকে। সাম্প্রতিক সময় বাংলাদেশকে কেন্দ্র করে যে বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছে, যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেখানেও জয়শঙ্কর যেরকম ভাবে ভাবছেন, আমার দৃঢ় বিশ্বাস গোটা বিশ্ব হয়তো সেভাবে ভাবতে পারতো না। কালকে হঠাৎ করে একটি খবর আমাদের চোখের সামনে আসে। সে খবর বিশ্বের একাধিক বড় এস্টাবলিশড মিডিয়া প্রকাশও করে। সেই খবর নিয়ে রীতিমতো কালকে বাংলাদেশে ঝড় বয়ে যায়। একাধিক টক শোয়ে সেই খবর নিয়ে আলোচনা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, সেই খবর নিয়ে ভারত সরকার কোনো সরকারিভাবে কোনো স্টেটমেন্টই দেয়নি। কিছুদিন আগে ভারত যখন K4 মিসাইল টেস্টিং করেছিল, অর্থাৎ K4 মিসাইল হলো নিউক্লিয়ার ক্যাপাবেল একটি মিসাইল, সেই স্টেটমেন্ট নিয়ে ভারত সরকার কিন্তু আজও সেই অর্থে কোনো সরকারি বিবৃতি দেয়নি। কারণ এর আগে ভারতবর্ষ যখন মিসাইল টেস্টিং করেছিল কিছুদিন আগে, তখন চায়না সরাসরিভাবে বলেছিল ভারতবর্ষ সেই মিসাইলগুলো রেঞ্জ যতটা বলে তার থেকেও নাকি সেই মিসাইলগুলো অনেকটা দূরে যেতে পারে। অর্থাৎ ভারতবর্ষ দিনের পর দিন ইউএন এর যে নিয়ম আছে, লং রেঞ্জ মিসাইলের যে নিয়ম আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, বা সেই ক্রাইটেরিয়া থেকে ছাপিয়ে কিছু একটা করছে। আর এটাকেই বলে ডিপ্লোম্যাসি। ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা 35,000 সৈন্য ডিপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি, এবং প্রায় 70 কিলোমিটার রেঞ্জের আপনার মিসাইল আপনার সংস্থাপন করা হয়েছে। তো ফলে মানে এই যে হাজারিগলির ঘটনা যদি পরিব্যাপ্ত হয়, তাহলে উই মে এন্ড আপ হ্যাভিং আ সার্জিক্যাল স্ট্রাইক। ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায়, তখন সেটা আবার আরো অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে। আপনার পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার অন্তর্গত হতে যে প্রফেসর শাহিদুজ্জামান তো ইতিমধ্যে একটা প্রস্তাব মেলে ধরেছেন, তাই না? তো ফলে এই টেনশনে আপনার নতুন নতুন মাত্রা যুক্ত হতে পারে। জয়শঙ্কর এবং ভারতবর্ষ এই বাংলাদেশ এবং ইসকনকে কেন্দ্র করে ঠিক সে কথাগুলোই ক্যামেরা বা টিভির সামনে বলছেন, যেগুলো আন্তর্জাতিক মহলে বলা প্রয়োজন। কাল বাংলাদেশ সরকার ইসকন নিয়ে একাধিক প্রেস রিলিজ করেছেন। কেউ আবার বলেছিলেন ইসকনকে ব্যান করা হবে, ইসকনকে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এমনকি এই খবরের মাত্রা অন্য লেভেলে চলে যায় যখন দেখা যায় ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রায় 17টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করেছে কালকে বাংলাদেশ সরকার। আর এরপরেই ভারত সরকার একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে ভারতের পক্ষ থেকে সরাসরিভাবে ইসকনকে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়। ইসকনকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে তারা বলেন ইসকন হলো গ্লোবালি ওয়েল রেকর্ডেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন। অর্থাৎ ইসকন ইতিহাস যদি দেখেন তাহলে একাধিক সামাজিক কাজকর্ম যে করে তা কিন্তু ভারত সরকার গোটা বিশ্বের সামনে কালকে নিয়ে এসছে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই গ্লোবালি রেকর্ডেড এই কথাটা বলে ভারত সরকার অত্যন্ত ভালো একটা শব্দচয়ন করে আমেরিকার মতো প্রভাবশালী দেশেরও দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ নিঃসন্দেহে ইসকনের শাখা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশেও বর্তমান। ISKCON is a globally well regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt
in a fair, just, and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. বাংলাদেশ হাইকোর্ট রায় দেয় তারা ইসকনকে ব্যান করার জন্য সরাসরি কোনো রায় দান করতে পারে না, যা সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশ হাইকোর্টও কিন্তু রেশনাল একটা রায় দিয়েছেন। এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসকনকে ব্যান করা এই ইস্যুটা কিন্তু অ্যাভয়েড করা শুরু হয়ে যায়। সমস্ত ইস্যু গিয়ে চিন্ময় দাসকে কেন্দ্র করে ডাইভার্সিফাই হতে শুরু করে। অর্থাৎ ভারতের একটা স্টেটমেন্ট যেখানে সরাসরি ভারত কিন্তু জানিয়ে দেয় এই ইসকনকে যদি ব্যান করা হয় তাহলে ভারত সরকার কড়া কোনো পদক্ষেপ নেবে, কারণ ইসকনের যে অবদান তা আন্তর্জাতিক মহল অস্বীকার করতে পারে না। এরপরেই কিন্তু খেলাটা ঘুরতে শুরু করে। কালকে যদি পররাষ্ট্র এই যে মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সটা আপনারা দেখেন তাহলে দেখবেন তাদেরকে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয়। ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো সংখ্যালঘু সমস্যা। অর্থাৎ ভারতবর্ষ যেভাবে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে দিনের পর দিন রিয়্যাক্ট করছে তাতে কিন্তু আন্তর্জাতিক স্তর কার্যত এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশকে কোণঠাসা একঘরে করে দিতে শুরু করেছে। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. শুধু তাই নয়, কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট দেওয়া হয়। তারা সরাসরি বলেন আমরা কড়া অবজারভেশনে রাখছি। আরো ইন্টারেস্টিংলি বিষয় হলো বাংলাদেশের যে মানবাধিকার কংগ্রেস তারা সরাসরি দাবি করেছিলেন এই চিন্ময় দাস মহাপ্রভুর সঙ্গে যারা আইনজীবী হিসাবে লড়তে চান তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তাদের চেম্বার ভাঙচুর করা হচ্ছে। কালকে ভারত কিন্তু সরাসরিভাবে জানিয়েছে যদি আইনের আওতায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ সরকারকে সিকিউর করতে হবে এটা যদি ফেয়ার একটা জুডিশিয়াল সিস্টেম যেন তিনি পান, অর্থাৎ আইন যেন আইনের পথে চলে, সরকার যেন আইনকে কন্ট্রোল করার না চেষ্টা করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং আইন বিভাগ নিয়ে যখন আন্তর্জাতিক স্তরের একটা প্রভাবশালী দেশ কথা বলে এর থেকে বড় বাংলাদেশের দৈন্য দশা হয়তো আসতেও পারে না। কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে বিশ্বের কোনো দেশ অফিসিয়ালি ফরেন মিনিস্ট্রি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে আর ভারত সরকার সেটা চুপ করে মেনে নিচ্ছে, এই জিনিস কিন্তু শেষ 10 বছরে দেখা যায়নি। অর্থাৎ বাংলাদেশ সরকারকে কার্যত আন্তর্জাতিক স্তরে দিনের পর দিন উলঙ্গ করে দিচ্ছে ভারত সরকার। এতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন কমছে, বাংলাদেশের যে ভাবমূর্তি তা কিন্তু আন্তর্জাতিক স্তরে বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে যেখানে কার্যত আইন শৃঙ্খলা নেই, যেখানে সংবিধান নেই, গণতন্ত্র নেই। আর বাংলাদেশ সরকারের মাথায় এমন একজন ব্যক্তি বসে আছে যাকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ কিন্তু এর আগে সম্মান করত, কিন্তু এই ধরনের স্টেটমেন্ট যখন ভারত সরকার লাগাতারভাবে দিয়ে যাচ্ছে তখন কিন্তু তার যে ক্রেডেনশিয়াল সেটাও একটা বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু চলে আসে। সব থেকে বড় কথা হলো ইসকন নিয়ে এবার পাল্টা লড়াইয়ের পথ কিন্তু বেছে নিল জয়শঙ্কর। জয়শঙ্কর পার্লামেন্টে একটি লিখিত বিবৃতি দিয়েছেন যেখানে 5টা পয়েন্ট তিনি তুলে ধরেছেন। সেই 5টা পয়েন্টের মধ্যে সরাসরিভাবে আপনারা যদি দেখেন তাহলে সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার চুপ করে থাকবে না, সংখ্যালঘু ইস্যু ভারত সরকার কড়া অবজারভেশনে রাখছে এবং আমরা এ বিষয়ে ইউনেসের সঙ্গে লাগাতারভাবে কথা বলার চেষ্টা করছি এবং বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে সিকিউর করতে হবে। এ ধরনের একাধিক স্টেটমেন্ট কিন্তু কালকে জয়শঙ্কর অফিসিয়ালি পার্লামেন্টে দিয়েছেন। এর ফলে এই পুরো বিষয়টা ভারতীয় যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু অনুমোদিত হয়ে গেল। এবার ভারত সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে যে বিষয় পার্লামেন্টে আলোচনা হয়, যে বিষয় নিয়ে ভারতের কোনো বিরোধী দল কোনো রকমভাবে বিরোধিতা করে না, এর ফলে কিন্তু কার্যত ভারতের রাজনৈতিক দলগুলোই ভারত সরকারকে বকলমে সরকারিভাবে ক্লিন চিট দিয়ে বলে দিল আপনারা যা সিদ্ধান্ত নেবেন নিতে পারেন, ভারতের কোনো রাজনৈতিক বিরোধী দল এক্ষেত্রে কোনো বিরোধিতা করবে না। এটাও কিন্তু একটা মস্ত বড় ডিপ্লোম্যাসি।
কারণ যদি পার্লামেন্টে পার্টিকুলারলি কোনো ইস্যু দেশের সামনে পাস না করা হয়, বিরোধী দলগুলোর সামনে পেশ না করা হয়, তাহলে ভারত সরকার যদি সবকিছুকে ছাপিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তার জন্য আসতে পারে একটা বিরোধিতা। সেই বিরোধিতা কিন্তু এড়ালো এক্ষেত্রে জয়শঙ্করের পররাষ্ট্র উপদেষ্টা। কালকে একাধিকভাবে পররাষ্ট্র যে দপ্তর তার মুখপাত্ররা বারংবার করে চিন্ময় কৃষ্ণ দাসকে ফেয়ার জুডিশিয়ারি সিস্টেম দেওয়া এবং ইসকনকে ব্যান করার বিরুদ্ধে কথা বলে গেলেন, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবমূল্যায়নকে ফের একবার কিন্তু প্রতিষ্ঠা করলো। এবার আসি আসল কথায়। বাংলাদেশ যে বিষয় এখন সব থেকে বেশি ভাবতে শুরু করে দিয়েছে তা হলো ভারত সরকার 35,000 সৈন্য বাংলাদেশ বর্ডারে ডিপ্লয় করে দিয়েছে। শুধু তাই নয়, 70 কিলোমিটার রেঞ্জ জুড়ে তারা বিস্তার লাভ করেছে। হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনী সদস্য কিসের জন্য বাংলাদেশ বর্ডারে মোতায়েন করা হলো, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলতে শুরু করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষের কি পদক্ষেপ হবে তার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্ধারণ হচ্ছে তা নিয়ে বাংলাদেশের একাধিক বিশেষজ্ঞ ইউনিট সরকারকে কাঠগড়ায় তুলতে শুরু করে দিয়েছেন। অনেকে ভয় পাচ্ছেন ভারত সরকার যে সৈন্য মোতায়েন করেছে তা ভারত কিন্তু অফিসিয়ালি বলেনি, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এই পুরো বিষয়টায় গোপনীয়তা রক্ষা করতে চাইছে ভারত সরকার। কারণটা কি? অনেকে আবার বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি সার্জিক্যাল স্ট্রাইক এক্ষেত্রে ভারতবর্ষ করে, তাহলে বাংলাদেশের জনগণের অ্যাকাউন্টেবিলিটি কার কাছে থাকবে? ইজ অ্যাবসেন্ট। দ্বিতীয়ত ন্যূনতম সমন্বয় নেই। তৃতীয়ত অ্যাপারেন্টলি মনে হচ্ছে এক একজনের এজেন্ডা এক এক রকম, ফলে যা হবার এরকম পরিস্থিতিতে তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করা যাচ্ছে না এবং সবাই ভুলে যাচ্ছেন যে তারা যে অমল ধবল চাকরিগুলো বেছে নিয়েছেন, মাসের শেষে পেচেক পাচ্ছেন, এগুলো কিন্তু জনগণের কষ্টার্জিত করের টাকা। ট্যাক্স পেয়ারদের প্রতি তাদের যেই অ্যাকাউন্টেবিলিটি সেটা কতটুকু আছে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে? এক একজনের অবস্থা এক এক রকম। তিনি দায়িত্ব নেয়ার সময় ঘোষণা দিয়েছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, তো তিনি অ্যাকাউন্টেবল টু দেম, যারা সমন্বয়ক তাদের প্রতি। কেন মোহাম্মদ ইউনূস নিজেদের জন্য বাংলাদেশের মানুষকে বিপাকে ফেলছেন? এক্ষেত্রে বাংলাদেশের একাধিক বিশ্লেষকরা সরাসরি মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলে বলছেন, যেভাবে রাশিয়া, চীন এবং ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে ফেলেছে, ঠিক সেরকম ভাবে যদি বন্ধনটা অবস্থিত থাকে, তাহলে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে বিশ্বের কোন দেশ? এই আন্তর্জাতিক রিলেশন নিয়ে প্রথমবার বাংলাদেশের কোনো টক শোতে আমি একটা সুস্থ আলোচনা শুনলাম। মহোদয়, আপনার মোদিজি এবং আপনার চীনা প্রেসিডেন্টকে এক টেবিলে বসিয়ে হয়তো তাদের যে স্থল সীমান্ত নিয়ে বিরোধ আছে সেটা কিছুটা মিটিয়ে দিয়েছেন, কিন্তু আবার নতুন করে এখানে যদি সেটা ফ্লেয়ার আপ করে, এই কোয়াগমেয়ারে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই কিন্তু যুক্ত হয়ে যদি যান, অবাক হওয়ার কিছু। আমি যখন এসব বিষয়ে রিসার্চ করি, এই টক শো এর কথাবার্তাগুলো শুনে বোঝা যায় বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা সেই সম্পর্কে একটা ধারণা করা যায়। কিন্তু বিশ্বাস করুন, 35,000 সৈন্য নিয়ে কালকে বাংলাদেশ রীতিমতো উত্তাল হয়ে গেছে। কিন্তু এর পেছনের কথাটা হলো, যদি ভারতবর্ষ বাংলাদেশের বিরুদ্ধে অত্যন্ত কড়া কোনো পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশের পাশে এই মুহূর্তে দাঁড়ানোর মতো দেশ কোথায়? অর্থাৎ এই 35,000 সৈন্যকে ডিপ্লয় করা এবং প্রায় 70 কিলোমিটার যে রেঞ্জার মিসাইল, এটাকে মজুত করা পার্টিকুলারলি ওই জায়গায়, এইটা কিন্তু ভারত সরকার অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, কিন্তু এই খবর কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের মিডিয়ায় খাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত সরকার যে এতটা এগিয়ে গেছে তা কিন্তু বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর কালকে বাংলাদেশ এই খবর প্রকাশিত হওয়ার পর যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস এরপরে যদি বাড়াবাড়ি তারা করেন, হয়তো এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে সবার আগে মোহাম্মদ ইউনূসকে এই বাংলাদেশের জনগণ কিন্তু দায়ী করবেন। আপনারা কি ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। আর 35,000 সৈন্য শুধু মজুত করা নয়, 70 কিলোমিটার রেঞ্জের একটা মিসাইলকেও বর্ডারে কার্যত রাখা, মোহাম্মদ ইউনূসকে ঠিক যেভাবে চাপ তৈরি করা হয়, আমার মনে হয় তার থেকে কয়েক হাজার গুণ বেশি ভারতবর্ষ কিন্তু এগিয়ে গেছে। এবার একটা ছোট্ট ভুল পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাকিটা যা হওয়ার তাই হবে। এর জন্য কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।